ফ্রি হ্যান্ড রাইটিং সেশনের আজকে একটি নতুন পর্বে আমরা আজকে পড়ব জয়েন্ট সেন্টেন্স উইথ কনজাংশন, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্সগুলোকে, সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে জোড়া দিয়ে বড় সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো, যেটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কাজে অনেক হেল্পফুল হবে। তো আমরা শুরু করি। প্রথমে নিশাদ কমপ্লিটেড রিডিং। নিশাদ পড়াশোনা শেষ করেছে। শি লেফট দ্য স্টাডি টেবল। সে পড়ার টেবিল থেকে উঠে গিয়েছে। শি ওয়েন্ট টু বেড, এবং সে ঘুমাতে গেছে। তাহলে এই যে তিনটা সিম্পল সেন্টেন্স, এগুলোকে আমরা চাইলে কনজাংশন যেমন আফটার, এন্ড এগুলো দিয়ে অ্যাড করে একটা একটা কমপ্লিট সেন্টেন্স নিয়ে আসতে পারি। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলবো। কেন? কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টর দিয়ে আমরা অ্যাড করছি। শেষের দুইটা সেন্টেন্স আমরা দেখি। ক্লজ হিসেবে আমরা ইউজ করবো এই দুটোকে। শি লেফট দ্য টেবল এন্ড শি ওয়েন্ট টু বেডরুম। তাহলে এন্ড এর আগে লেফট, এটা হচ্ছে ভার্বের বেস, ভার্বের পাস্ট ফর্ম, এবং ওয়েন্টও হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এন্ড এর আগে পরে ভার্বের সেম ফর্ম থাকে। তাহলে এটা দিয়ে আমরা খুব সহজে অ্যাড করে নিতে পারি। নিশাত লেফট দ্য স্টাডি টেবল এন্ড ওয়েন্ট টু বেডরুম। এখন এখানে শি মেনশন করতে হচ্ছে না, কেন? কারণ নিশাদেরই কাজ, সে পড়াশোনা স্টাডি টেবল থেকে চলে গিয়েছে এবং ঘুমাতে গিয়েছে। তাহলে শুরুর সেন্টেন্সটা কিভাবে অ্যাড করব? এই কাজগুলো, এই যে এই দুটো কাজ করছিল তো কখন? যখন সে পড়াশোনা শেষ করেছে। পড়াশোনা শেষ করেছে মানে হচ্ছে আফটার কমপ্লিটিং রিডিং নিশাত লেফট দ্য স্টাডি টেবল অ্যান্ড ওয়েন্ট টু বেডরুম। পরের এক্সাম্পলটা দেখি। এখানে আমরা কিছু ট্রান্সফরমেশনও দেখবো সেন্টেন্সের। একই সেন্টেন্সকে বিভিন্নভাবে লেখা যায়, যেমন হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। দুটো সিম্পল সেন্টেন্স। এই দুটোকে আমরা চাইলে খুব সহজে বার্ড দিয়ে কানেক্ট করতে পারি, যেটা আমরা সচরাচর বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখি। হি ইজ পুয়ার, সে দরিদ্র, কিন্তু হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। এটাকে আমরা চাইলে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। সে গরিব বা দরিদ্র হওয়ার সত্ত্বেও সে সৎ। এটাকে আমরা চাইলে সিম্পল সেন্টেন্স করতে পারি। ইন স্পাইট অফ বিইং পুয়ার হি ইজ অনেস্ট। এখন এটা দেখে মনে হতে পারে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স না। কেন? কারণ এখানে কোনো ভার্ব নেই। তাহলে এখানে একটা মাত্র ক্লজ। তো ইন স্পাইট অফ বিইং পুয়ার হি ইজ অনেস্ট, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। দুটা সিম্পল সেন্টেন্সকে আমরা চাইলে একটা সিম্পল সেন্টেন্সেও লিখতে পারি, অথবা কমপ্লেক্স সেন্টেন্সে, অথবা কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে পারি। এরপর দেখি, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য জঙ্গল, আই স এ বিগ স্নেক। আমি যখন জঙ্গলে হাঁটছিলাম তখন আমি একটা বড় সাপ দেখেছি। তাহলে এই সাপটা কখন দেখলাম? যখন আমি হাঁটছিলাম। while I was walking, যখন আমি হাঁটছিলাম, in the jungle I saw a big snake। এভাবে আমরা বলতে পারি খুব সহজে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কনভার্ট হলো। এরপর চাইলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করে ফেলতে পারি। while walking in the jungle, জঙ্গলে হাঁটার সময়, এটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়নি। I saw a big snake, এখানে একটা মাত্র সেন্টেন্স, I saw a big snake। তাহলে while I walking in the jungle I saw a big snake, এভাবে সিম্পল সেন্টেন্সও লিখতে পারি, অথবা কমপ্লেক্স সেন্টেন্সও লিখতে পারি। while I was walking in the jungle I saw a big snake। এরপর নেক্সটটাতে যাই আমরা। এটা খুব সচরাচর, খুব কমন একটা জিনিস। আমরা ক্লাস 9-10 থেকে একদম বিসিএস এর পরীক্ষাতেও আমরা এগুলো দেখি, ব্যাংকের পরীক্ষাতেও দেখি। উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। এখানে দুটো ঘটনা। একটা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছালাম, আর আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন হচ্ছে অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ ট্রেনটা স্টেশন থেকে চলে গেছে। তাহলে এখানে দুটো ঘটনা। একটা হচ্ছে প্রথম ঘটনা, যে আমি স্টেশনে পৌঁছালাম, তারপর হচ্ছে আরেকটা ঘটনা হচ্ছে, 2 নম্বর ঘটনা হচ্ছে স্টেশন থেকে ট্রেনটা চলে গেল। তাহলে এটাকে বিভিন্নভাবে লেখা যায়। একবার বিফোর দিয়ে লেখা যায়, আর একবার আফটার দিয়ে লেখা যায়, অথবা নো সুনার দিয়ে লেখা যায়। এটা আমরা সবসময় দেখে আসি, এটা একটু পরে দেখছি। বিফোর দিয়ে একটা জিনিস দেখি আমরা। বিফোর এর আগে কি আসছে? হ্যাড রিচড। আমরা একটু পরে দেখি। উই হ্যাড রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে, যখন পৌঁছালাম বা আমরা পৌঁছানোর পূর্বে, দ্য ট্রেন লেফট। তাহলে এখানে দুটো ঘটনা, ট্রেনটা চলে গেল, আর একটা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছালাম। তো যে কাজটা দুইটা কাজের মধ্যে তুলনামূলক আগে হয়েছে, সেটাকে আমরা হ্যাড মানে V3 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যেটা তুলনামূলকভাবে পরে হয়েছে সেটাকে আমরা V2 দিয়ে রিপ্রেজেন্ট করব। দ্য ট্রেন লেফট
আচ্ছা, we reached the station, the train we reached the station, the train left. এখানে দুটো ঘটনাকে চাইলে আমরা বিফোর কনজাংশন দিয়ে অ্যাড করে দিতে পারি অথবা আফটার দিয়ে করতে পারি। তাহলে এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে স্টেশনে আমরা পৌঁছালাম, আর একটা হচ্ছে ট্রেনটা চলে গেল। তাহলে বিফোর দিয়ে যখন আমরা কানেক্ট করব, we had reached the station before the train left. এখন ট্রেনটা চলে যাওয়ার আগে আমরা স্টেশনে পৌঁছালাম। ঘটনাটা এভাবেও হতে পারে, অথবা the train left after we had reached the station. আমরা স্টেশনে যখন পৌঁছালাম তারপর ট্রেনটা চলে গেল। আচ্ছা, এরপর নেক্সট আমরা একটা দেখি, নো সুনার হ্যাড দিয়ে যদি আমরা করি, নো সুনার হ্যাড, নো এর সাথে এখানে দেন আসবে। এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে NOT। নো সুনারের নো আর দেন এর টি, নট দিয়ে মনে রাখতে পারেন, কারণ এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে যে পুরো লাইনটা দিয়ে এখানে স্পেসটা খালি রাখে। কি বসবে এখানে? দেন বসবে, THEN বসবে, নাকি THAN বসবে, নাকি ওয়েন বসবে, নাকি কি বসবে? তো এখানে দেন হচ্ছে এই দেনটা বসবে না, তারপরটা বসবে না, বসবে হচ্ছে তুলনা করতে যেটা বুঝাই THAN, এটাই বসবে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এরপর আমরা দুটো সেন্টেন্স দেখি, এ চেঞ্জ ইন ক্লাইমেট এরপর আমরা দুটো সেন্টেন্স দেখি, এ চেঞ্জ ইন ক্লাইমেট উইল এফেক্ট আওয়ার ন্যাচারাল রিসোর্স সাচ এস ওয়াটার অ্যান্ড ফরেস্ট। এটা একটা লাইন। এরপর আমরা দেখি ইট উইল এফেক্ট, এখানেও এফেক্ট পাচ্ছি, এখানেও এফেক্ট। তার মানে এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছে? চেঞ্জ ইন ক্লাইমেট, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে একজন, এই ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে একটা ইফেক্ট পাচ্ছি, এখানে সেকেন্ড ইফেক্টের কথা আমরা পাচ্ছি। তাহলে সেকেন্ড ইফেক্টটা কি? দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, আমাদের সমাজকে এবং অর্থনীতিকে এফেক্ট করছে কে? ক্লাইমেট চেঞ্জ। তাহলে দুইটা ইফেক্ট। তাহলে শুধুমাত্র ন্যাচারাল রিসোর্সকে এফেক্ট করছে না, পাশাপাশি আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকেও এফেক্ট করছে। তাহলে এটাকে আমরা একসাথে যদি জয়েন করে লিখতে পারি, নট অনলি বাট অলসো, এই কানেক্টরটা দিয়ে আমরা খুব সহজে অ্যাড করতে পারবো। কিভাবে সেটা আমরা একটু দেখি। এ চেঞ্জ ইন ক্লাইমেট উইল এফেক্ট, কাকে কাকে এফেক্ট করবে? নট অনলি আওয়ার ন্যাচারাল রিসোর্স সাচ এস ওয়াটার অ্যান্ড ফরেস্ট, শুধুমাত্র ন্যাচারাল রিসোর্সকে না, বাট অলসো দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। এভাবে চাইলে আমরা যে কোনো প্যারাগ্রাফ বা এসের স্টার্টিংটা শুরু করতে পারি একটু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, খুব বেসিক মনে হবে না? এরপর আরেকটা দেখি সেন্টেন্স, বাংলাদেশ হ্যাজ টেকেন চ্যালেঞ্জ। বাংলাদেশ একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ইট হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি, একটা প্রজেক্ট চ্যালেঞ্জ নিয়ে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে ওরা খুব সার্থকভাবে। তাহলে বাংলাদেশ নট অনলি হ্যাজ টেকেন চ্যালেঞ্জ, বাংলাদেশ শুধুমাত্র যে চ্যালেঞ্জ নিয়েছে তা না, পাশাপাশি হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি। ঠিক আছে, বাট নট অনলি বাট অলসো আরেকটা প্রয়োগ আমরা এখানে দেখলাম। সীমা গট এ প্লাস, করিম গট এ প্লাস, দুইজনই এ প্লাস পেয়েছে। তার মানে এ প্লাস কে কে পেয়েছে? শুধুমাত্র সীমা না, করিমও পেয়েছে। নট অনলি সীমা বাট অলসো করিম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমি যদি নট অনলির পরে ভার্ব নিয়ে আসি, বাট অলসোর পরে ভার্ব নিয়ে আসতে হবে। নট অনলির পরে যদি নাউন নিয়ে আসি, বাট অলসোর পরেও নাউন নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখুন, এখানে যেমন ছিল সীমা এবং করিম, দুইটা নাউন ছিল। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে হ্যাজ টেকেন, এটা হচ্ছে ভার্ব, বাট অলসোর পরে হচ্ছে হ্যাজ ইমপ্লিমেন্টেড, এটা হচ্ছে ভার্ব। উপরেরটাতে দেখি আমরা নট অনলি আওয়ার ন্যাচারাল রিসোর্স, এটা হচ্ছে নাউন বলা যায় অথবা সাবজেক্ট বলা যায়। দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি, এগুলো হচ্ছে নাউন বলা যায়। সো এখানে ভার্ব না, এটাকে প্যারালেলিজমও বলে, বোথ সাইডে সেম জিনিসটা থাকা। দে আর মেকিং বাস্কেট, তারা বাস্কেট তৈরি করছে। দে ক্যান সেল দেম ইন দ্য মার্কেট, তারা এগুলো মার্কেটে সেল করতে পারবে। দে আর মেকিং বাস্কেট সো দ্যাট দে ক্যান সেল দেম ইন দ্য মার্কেট। এখন এখানে ক্যান কেন আসছে, কুড না এসে? বেসিক্যালি সো দ্যাট এর আগে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সো দ্যাট এর পরে ক্যান বসে। সো দ্যাট এর আগে যদি ভার্বের পাস্ট ফর্ম বসে, সো দ্যাট এর পরে কুড বসবে। এটা খুব সহজ। আমরা এখানে ভার্বের দিকে তাকাবো, আর বেস ফর্ম, তাহলে এখানে ক্যান বসিয়ে দিব। এখানে যদি ওয়ার থাকতো তাহলে আমি এখানে কুড বসিয়ে দিব। এই যে এখানে কুড, আমি এটা কথাটা লিখে রেখেছি। দে আর মেকিং বাস্কেট, তারা বাস্কেট তৈরি করছে। সো দ্যাট, তাই, দে ক্যান সেল দেম ইন দ্য মার্কেট, তারা এগুলো মার্কেটে বিক্রি করতে পারবে। হি ওয়াজ বিজি, সে বিজি। হি কুড নট অ্যাটেন্ড ইন দ্য মিটিং। He was so busy that he could not attend the meeting. এখন so that এর আগে দেখছি আমরা এখানে V2, তাহলে so that এর পরে কি বসবে? ক্যান না বসে কুড বসবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখি, he was
এই যে এখানে বিজিটা আমি সোর পর এটাকে একটু মাত্রাটাকে একটু বোঝানোর জন্য যে অনেক ব্যস্ত ছিল যে সে মিটিং এ অ্যাটেন্ড করতে পারেনি। এরপর এই প্রশ্নটা সরাসরি পরীক্ষায় আসে, এই লেস্ট থাকলে এরপরে এইদার এখানে খালি চিহ্ন থাকে বা খালি থাকে, শুড বসবে না কুড বসবে নাকি উড বসবে, এটা খালি থাকে, আর এখানে খালি থাকে লেস্ট বসবে নাকি ওয়েন বসবে নাকি দেন বসবে, কি বসবে। সো ওয়াক ফাস্ট, জলদি হাঁটো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, জলদি হাঁটো না হয় তুমি ট্রেনটা মিস করে ফেলবে। তাহলে লেস্ট বসবে, আর লেস্ট দেখলে সবসময় শুড লিখার অথবা দাগানোর চেষ্টা করবেন। কামাল ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, হু ইজ দ্য সন অফ রহিম, এখানে হু কানেক্টর যেটা রিলেটিভ প্রোনাউন, এখানে দা ক্লাসকে কিন্তু মডিফাই করছে না। এই সেন্টেন্সটা দিয়ে যদি বলে ফাইন্ড দ্য ইনকারেক্ট ওয়ার্ড অথবা ফ্রেজ বা কোন জিনিসটা রং ওটা একটু মার্ক আউট করতে বলে, তাহলে আমরা বলবো যে এই হুটা হচ্ছে ভুল। কেন? হু দ্বারা ব্যক্তিকে মডিফাই করে, কিন্তু এখানে দা ক্লাসের পর হু বসাই, এই হুটা দা ক্লাসকে মডিফাই করছে, যা গ্রহণযোগ্য না। তাহলে এটা কিভাবে লিখবো? আগের সেন্টেন্সটা একটু পড়ে দেখি। কামাল ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, কামাল ক্লাসে অ্যাটেন্টিভ, এবং হি ইজ দ্য সান অফ রহমান। তাহলে দেখি একটু হুটা দিয়ে আমি মেনশন করব কাকে? কামালকে। কামাল হু যে ইজ দ্য সান অফ রহমান, যে হচ্ছে রহমানের ছেলে, ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, সে ক্লাসে খুব অ্যাটেন্টিভ। এখানে একটা বিষয় দেখি আমরা, এই যে হু ইজ দ্য সান অফ, এই জিনিসটা যদি কেটে দেই, কামাল ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, এটা কিন্তু একটা প্রপার একটা সেন্টেন্স হিসেবে কাজ করছে। মাঝখানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে বসছে। এখানে ক্লজ কেন? কারণ এখানে ভার্ব আছে, এই জন্য অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলছি আমরা? কারণ এ মডিফাই করছে কাকে? কামালকে, অর্থাৎ কামালের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি, পাশাপাশি এটাকে অ্যাপোজিটিভও বলা হয়। অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য বসে। তাহলে এই যে বেসিক কিছু লাইনকে আমরা এইভাবে যদি কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ করে, এই যে কামাল যেহেতু সিঙ্গুলার পার্সন, তাহলে এখানে ভার্ব বসছে সিঙ্গুলার, কামাল ইজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তা আমরা চাইলে এইভাবে জিনিসগুলোকে একটু সুন্দর করতে পারি। এরপর অ্যাজ ইফ দিয়ে আমরা একটু দেখি। রিনা বিহেভড, রিনা এমন ভাবে বিহেভ করছে উইথ আস, আমাদের সাথে, অ্যাজ ইফ যেন শি হ্যাড নেভার সিন আস বিফোর। তাহলে এখানে একটা ছোটখাটো একটা ফর্মুলা দিয়ে রাখি। অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তাহলে অ্যাজ ইফ এর পরে V2 বসবে বা পাস্ট ফর্ম বসবে। আর যদি এদিকে যদি V2 বসে বা পাস্ট ফর্ম বসে, তাহলে এখানে এক বাড়িয়ে দিন, B2টা V3 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে আমরা একটু চেক করি এখানে কি বসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা V2 বসছে, তাহলে অবভিয়াসলি এদিকে V3 হবে। V3 বলতে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে আমরা একটু পরে দেখি। রিনা বিহেভড অ্যাজ ইফ, রিনা আমাদের সাথে এমন ভাবে ব্যবহার করছিল যেন সে আমাদের জীবনেও দেখেনি, এর আগে কখনো দেখেনি। এরপর ইট রেইনড, উই কুড নট গো আউট, বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যেতে পারছি না। এখন এটা হচ্ছে কারণটা, আর এই কারণের জন্য আমাদের এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা। তো ইফেক্টটা আমরা এখানে প্রপারলি লিখবো, আর কারণটাকে আমরা ডিউ টু দিয়ে অ্যাড করে দিব। বিভিন্ন ট্রান্সলেশনে এই যে এইটার কারণে এটা হচ্ছে না, ওটার কারণে ওটা হচ্ছে না, তো এই জায়গায় আমরা ডিউ টু ওয়ার্ডটা ইউজ করে জিনিসগুলোকে খুব সহজে ট্রান্সলেট করে নিতে পারবো। ডিউ টু রেইন, এই রেইনের কারণে, এখানে রেইন দিতে হবে না কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। ডিউ টু রেইন উই কুড নট গো আউট, এখানে যা আছে তা থেকে যাবে, ইফেক্টটা যা আছে তা থেকে যাবে। এরপর নেক্সট দেখি আমরা। হি ওয়াজ ইল, সে অসুস্থ। হি কুড নট প্লে, সে খেলতে পারছে না, একই জিনিস। তো বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট প্লে। অথবা এভাবেও লিখতে পারি, বিকজ অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে সে খেলতে পারছে না। এখানে হিজ ইলনেস মানে হচ্ছে তার অসুস্থতার কারণে সে খেলতে পারছে না, আবার এখানে হচ্ছে সে অসুস্থ দেখে সে খেলতে পারছে না, একই কথা মিন করছে। তাহলে আমরা এই যে বিকজ অফ দিয়ে খুব সহজে এই দুটো সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করে নিতে পারি আমরা। এবং এই দুটো সেন্টেন্স কিন্তু সিম্পল সেন্টেন্স, মানে দুইটা সিম্পল সেন্টেন্স মিলে আমরা একটা সিম্পল সেন্টেন্সে লিখলাম, এই লেখাটা একটু সুন্দর লাগে কম্পেয়ার্ড টু দিস। তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখব পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, অ্যাপোজিটিভ, এই জিনিসগুলো। অ্যাপোজিটিভ সম্পর্কে আজকে একটু আলোচনা করছি, নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে দেখবো। ধন্যবাদ সবাইকে।